কমরেড সদরূপ ঘোষ তোমায় জানাই লাখো লাখো লাল সালাম। কমরেড সদরূপ ঘোষ তোমায় জানাই লাখো লাখো লাল সালাম। কমরেড সদরূপ ঘোষ তোমায় জানাই লাখো লাখো লাল সালাম। প্রচুর ডিস্টার্ব আছে, ডিস্টার্ব। কমরেড সভাপতি মঞ্চে আছেন, আমাদের রাজ্যের এবং এই জেলার কৃষক আন্দোলনের গণ আন্দোলনের আমার সম্মানীয় নেতৃত্ব, আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক আগে আমার আসার কথা ছিল, আসা উচিত ছিল, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন কাঁথির আগে একটা জায়গায় কালভার্ট ভেঙে পড়ে কলকাতার দিক থেকে আসতে গিয়ে ওখানে রাস্তা বন্ধ, এরিয়া থেকে ডান দিক দিয়ে ঘুরে অনেক ভেতর দিয়ে আসতে হলো। আগে থেকে জানা থাকলে সেই মতো আরো আগে রওনা হতাম, কিন্তু মাঝপথে আটকে গিয়ে ঘুরে আসতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। নিশ্চয়ই অনেকে জমাইতে ছিলেন, আরো অনেকে হয়তো দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন। সত্যি খুব খারাপ লাগছে, আরো আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু আমি আসার আগেও আমাদের নেতৃত্বরা আপনাদের সামনে বলেছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যারা এই মিটিং এ থেকে বা দূর থেকেও যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এবং আমরা সবাই একই পরিস্থিতিতে এই রাজ্যে, এই দেশে বাস করছি। যা ভালো হচ্ছে, যা খারাপ হচ্ছে, তা আমাদের সবার সঙ্গে হচ্ছে। তাই এখন নতুন কোনো কথা আমাদের বলার নেই, যা আপনারা ইতিমধ্যে জানেন না। তাই আমি আর অনেকক্ষণ ধরে মিটিং চলছে, আমি আপনাদেরকে খুব বেশিক্ষণ আটকে রাখছি না, আমি খুব অল্প কথায় কতগুলো কথা আপনাদেরকে বলছি। দেখুন, আপনারা জানেন আমাদের রাজ্যে বামপন্থী আন্দোলন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। গত কয়েক বছরে আমাদের অনেক কমরেডকে আমরা এই সময়ের মধ্যে হারিয়েছি। তারা আজকে বেঁচে থাকতেন, শুধুমাত্র যদি তাদের হাতে ধরে থাকা পতাকাটাকে মাটিতে নামিয়ে রাখতে রাজি হতেন, তাহলেই তারা প্রত্যেকে আজকে বেঁচে থাকতেন। হাতের পতাকাটাকে মাটিতে নামাতে রাজি হননি, তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। এই পূর্ব মেদিনীপুর জেলায় আজকে থেকে বলে নয়, গত 15-16 বছরে আমাদের কত কমরেডকে যে আমাদের হারাতে হয়েছে, আমাদের কত কমরেড ঘর ছাড়া হয়েছেন, কত কমরেড মার খেয়ে সারা জীবনের জন্য শরীরের একটা অংশকে হারিয়ে ফেলেছেন, তা হিসেব করে শেষ করা যায় না। গোটা জেলায় হয়তো এমন একটা পাড়া পাওয়া যাবে না, এমন একটা রাস্তার মোড় পাওয়া যাবে না যে মোড়ে আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখা, কোনো না কোনো শহীদ বেদি পাওয়া যাবে না। কিন্তু এত আক্রমণের সামনে, এত আঘাতের সামনে, আপনারা জানেন ওরা মার দিতে দিতে পিছিয়েছে, আমরা মার খেতে খেতে সামনের দিকে এগিয়েছি। এত আঘাত, এত আক্রমণের সামনেও আমরা আমাদের হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি হইনি, আমরা লড়াই থেকে সরে যাই। কিন্তু প্রশ্নটা খালি এখানে বামপন্থী আন্দোলনের সুদিন আনার নয়, প্রশ্নটা এখানে সমস্ত মানুষের জন্য সুদিন আনার লড়াই। সমস্ত মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, যিনি মাঠে কাজ করছেন, যিনি কারখানায় শ্রম দিচ্ছেন, যিনি রাস্তা তৈরির কাজ করছেন, বাড়ি তৈরির কাজ করছেন, যিনি স্কুলে মাস্টারি করছেন, পড়াশোনা করাচ্ছেন বাচ্চাদেরকে, যিনি হয়তো ছোট একটা ব্যবসা করছেন, দোকান চালাচ্ছেন, এই সমস্ত মানুষের জন্য যেন সামনের দিনগুলো ভালো হয়, তার জন্য আমরা লড়াই করছি। যারা অতীতে আমাদের সঙ্গে থেকেছেন খালি তারা নয়, যারা অতীতে আমাদের সঙ্গে থাকেননি তাদেরকেও আমরা আমাদের এই লড়াই আমাদের সঙ্গে চাই। আমরা বামপন্থীরা কতগুলো কাজ আমরা করতে চাই, আমরা মনে করি কতগুলো কাজ হওয়া দরকার। যদি আপনারা মনে করেন আমাদের এই দাবিগুলো ন্যায্য, আমাদের এই লক্ষ্য ন্যায্য, তাহলে এই দাবি পূরণের লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা জানেন আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে। পুজো হয়ে গেল, কদিন পরে কালী পুজো। ইতিমধ্যে ইলেকশন কমিশনের লোক পাঠিয়ে দিয়েছে এসআইআর এর নাম করে নতুন করে ভোটার তালিকায় কাটছাট করার জন্য। ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বাংলায় আমাদের কোনো এমএলএ নেই, বিধানসভায় আমাদের কোনো কণ্ঠস্বর নেই, কিন্তু আমরা চাই আমাদের কণ্ঠস্বর বাংলার বিধানসভায় পৌঁছক। বাংলার বিধানসভায় যদি আমাদের কণ্ঠস্বর পৌঁছেছে আপনাদের আশীর্বাদে, তাহলে বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমরা কতগুলো কাজ, কতগুলো দাবি আমরা বাংলার মানুষের জন্য আমরা আদায় করে আনতে চাই। আমাদের প্রথম কথা, আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে। যার সেই রায় পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে, যার সেই রায় পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে। অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে। কিভাবে মন্দির তৈরি হলো? কোভিড চলছে, লকডাউন চলছে, দোকানপাট বন্ধ, বাজারহাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, মানুষ কাজ করতে গিয়ে বাইরের রাজ্যে আটকে পড়ে আছে, বাড়ি ফিরতে পারছে না, চিকিৎসার ব্যবস্থা নেই, কাতারে কাতারে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হতে পারছে না, বেড নেই, অক্সিজেন নেই, কিছু নেই। সেই অবস্থার মধ্যে মন্দিরে শিলান্যাস হয়ে গেল, তবে থেকে একেবারে ক্যালেন্ডারের পাতায় হিসেব করা। মোদী তবে থেকে হিসেব করে রেখে দিয়েছে যে একদিন আজকে থেকে শিলান্যাস হলো, মন্দিরের কাজ শুরু হলো, 4 বছর পরে লোকসভার ভোট হবে। ঠিক লোকসভা ভোটের 2-3 মাস আগে মন্দির উদ্বোধন করবো, তারপর মন্দিরতে গিয়ে ভোট করবো। একেবারে ক্যালেন্ডারের পাতা মেনে, তারিখ মেনে, সন তারিখ মেনে লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন হলো। কি হলো?
গোটা দেশ জুড়ে প্রচার হলো কি না 500 বছর পরে মোদিজির হাত ধরে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন। মোদি রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছে। সে দেখি আপনারা দেখেছেন যে মেদিনীপুর থেকে শুরু করে গোটা দেশে সে ব্যানার ছাপিয়েছে বিজেপি, সামনে রামের মন্দির, এত বড় একটা নরেন্দ্র মোদীর পাশে এইটুকু করে রামচন্দ্র। যে বাবা যেরকম ভাবে ছেলেকে স্কুলে ছাড়তে যায়, মোদী সেরকম ভাবে হাত ধরে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে। 500 বছর পরে আমাদের মোদিজির হাত ধরে ভগবান রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এসছে। আর ভগবান রামচন্দ্র মোদিজির উপর হাত কাটি। 500 বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন ভগবান রামচন্দ্র, সামনে লোকসভা ভোটে মোদীকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিলেন। কিন্তু কথাটা যে কারণে বলছি, আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতনের আইন করতে হবে। একই কাজ করার জন্য কেউ মাইনে পাবে 30,000 টাকা, 40,000 টাকা, আর কেউ মাইনে পাবে 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে। এই জিনিস চলবে না আমাদের দেশে। আপনাদের সবার কাছে আবেদন করছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের কাছে আমরা জিজ্ঞেস করছি, আপনারা বুকে হাত রেখে বলুন, এদের হাতে সংখ্যা আছে, সংখ্যার জোরে এরা এত আইন করেছে। এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর আইন, নোট বাতিল করে আপনার উপার্জনের টাকা আপনার পকেট থেকে নিয়ে নেওয়ার আইন, এত এত আইন করেছে সংখ্যার জোরে। চাইলে সম কাজে সম বেতনের আইন পাশ করানো যেত না? আজকে তাকিয়ে দেখুন, ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করছে। পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। চাকরি মানে কন্ট্রাকচুয়াল। কি কেন্দ্রের সরকারের, কি রাজ্যের সরকারের, আর কি প্রাইভেট চাকরি। কেন্দ্রের রেলে, ব্যাংকে, পোস্ট অফিসে, বিমায় সব চাকরি কন্ট্রাকচুয়াল। রাজ্যের সরকারের স্কুল কলেজ থেকে শুরু করে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পরিবহন থেকে শুরু করে সব চাকরি কন্ট্রাকচুয়াল। প্রাইভেটের তো কথাই নেই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা করে ডিউটি, 5,000 টাকা, 6,000 টাকা মাইনে। আজকে কাজ আছে তো কালকে কাজ নেই। আমরা বলছি, আমাদের কণ্ঠস্বর যদি বাংলার বিধানসভায় পৌঁছয়, আমাদের প্রথম কাজ হবে পশ্চিম বাংলার বিধানসভায় বাংলার জন্য সম কাজে সম বেতনের আইন পাশ করানো, সুপ্রিম কোর্টের রায়কে বাংলায় বলবৎ করা। সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্ট হবে। যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন মালিক বাধ্য, কি সরকারি ক্ষেত্রে কি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, মালিককে বাধ্য করতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করার জন্য। এবং তার পাশাপাশি আমরাও বলছি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি, দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন যে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেরা, তাদেরকেও বলছি, এই সিভিক ভলেন্টিয়াররা কেউ আমাদের শত্রু নয়। তারাও সাধারণ পরিবারের ছেলে মেয়ে। যেখানে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এক সময় আমাদের দেশে চাকরি স্থায়ী হতো, আজকে এই ছেলে মেয়েগুলো 12 বছর ধরে, 14 বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, এদের চাকরি পার্মানেন্ট হয় না। আমরা বলছি, সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দেওয়ার জন্য আমরা বামপন্থীরা বিধানসভার ভেতর আমাদের আওয়াজ তুলব। সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও পার্মানেন্ট করতে হবে। আমরা বলছি না সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হয়ে যাবেন, কিন্তু সিভিক ভলেন্টিয়াররাও এরকম ভাবে কন্ট্রাকচুয়াল থাকবে না। আজকে থানায় গিয়ে তৃণমূলের হয়ে কাজ করো, থানার ভেতর কি হচ্ছে না হচ্ছে তৃণমূল নেতাকে খবর পৌঁছে দাও, রাস্তার মোড়ে দাঁড়িয়ে লরি থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দাও, থানার বড় বাবুর কাছে পৌঁছে দাও, তবে তোমার চাকরি থাকবে। আর যদি করতে না পারো, কালকে থেকে চাকরি ছাড়াই। এই দাসত্বের জীবন থেকে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকেও আমরা মুক্ত করতে চাই। তাদেরও কাজ স্থায়ী হবে, তাদেরও পেনশন হবে, প্রভিডেন্ট ফান্ড হবে, মেডিকেল লিভ হবে, সম্মানের সঙ্গে সরকারি চাকরি তারা করবেন। এই আইন আমরা বাংলার বিধানসভায় পাশ করাতে চাই। আমাদের এই কথাকে বলার জন্য, সম কাজে সমবেতনের আইনকে বলবৎ করার জন্য, কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করার জন্য বামপন্থীদেরকে আপনারা আশীর্বাদ দিয়ে বাংলার বিধানসভায় আপনারা পাঠান। আমাদের 2 নম্বর কথা, 100 দিনের কাজ। আপনারা জানেন এই 100 দিনের কাজ স্বর্গ থেকে কোনো দেবতা এসে দিয়ে যাননি। আমরা বামপন্থীরা এই 100 দিনের কাজ আমরা আমাদের দেশে চালু করেছিলাম 2004-এ, যখন গোটা রাজ্য থেকে, আমাদের বাংলা থেকে 35 জন এমপিকে জিতিয়ে পাঠালেন মানুষ। গোটা দেশের 61 জন বামপন্থী এমপি পার্লামেন্টে গেলেন। গিয়ে আমরা দেখলাম, যদি আমরা কংগ্রেসকে সমর্থন না করেছি, তাহলে বিজেপি আবার সরকার তৈরি করবে। আমরা বললাম, কোন মূল্যে কেন্দ্রে বিজেপিকে আর ক্ষমতা আসতে দেব না। 61 জন এমপিকে নিয়ে কংগ্রেসকে সমর্থন করেছিলাম। কংগ্রেস আমাদের সামনে থালায় সাজিয়ে দিয়েছিল, বলেছিল, বলুন কটা মন্ত্রিসভা লাগবে, কটা মন্ত্রিত্ব লাগবে, কটা লালবাতি গাড়ি লাগবে। থালায় সাজিয়ে দিয়েছিল লালবাতি গাড়ি আর মন্ত্রিত্ব। বাংলার বামপন্থীরা বলেছিলেন, আমাদের দেশের বামপন্থী সাংসদরা বলেছিলেন, একটা লালবাতি গাড়ি লাগবে না, একটা মন্ত্রিত্ব লাগবে না। 61 জন এমপিকে নিয়ে কংগ্রেসকে সমর্থন করছি, তার বিনিময়ে 100 দিনের কাজ লাগবে গ্রাম ভারতের জন্য, গ্রাম বাংলার জন্য।
100 দিনের কাজ লাগবে, 100 দিনকে 200 দিন, 200 দিনকে 365 দিনের কাজ করতে হবে। আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার লাগবে, রাইট টু এডুকেশন, বিনা পয়সায় ছেলে মেয়েদের পড়াশোনা করার আইন লাগবে। তার বিনিময়ে সমর্থন করেছিলাম। আজকে আমাদের দেখলে খারাপ লাগে। গোটা দেশে 100 দিনের কাজ হচ্ছে, খালি যে রাজ্য থেকে জিতে গিয়ে বামপন্থীরা 100 দিনের কাজ চালু করালো, আজকে সেই রাজ্যে বাংলা আজকে 100 দিনের কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এত টালবাহানার পরে আদালত রায় দিয়েছেন আমাদের রাজ্যের 4টে জেলাকে বাদ দিয়ে বাকি রাজ্যে চালু করতে হবে। আবার 2 দিন পরে টাকার জন্য বন্ধ হয়ে যাবে। এর আগে যারা কাজ করেছেন সেই যে টাকা তারা পাননি, আজ অব্দি পাননি, ভবিষ্যতে কোনোদিন পাবেন তার কোনো গ্যারান্টি নেই। সবাই ওই টাকার আশা ছেড়ে দিয়েছে, কাজ করে বাড়িতে বসে গেছেন 3 বছর ধরে, 4 বছর ধরে কাজের টাকা নেই। কেন এই জিনিস হবে? মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পাড়ার মোড় থেকে শুরু করে দিল্লি পর্যন্ত ধর্ণা দিতে বাকি রাখেননি। এত ধর্ণা, এত ভাষণবাজি, এত বড় বড় বক্তৃতা সব হচ্ছে। খালি আমরা বলেছিলাম আপনি যদি মনে করেন কেন্দ্রের সরকার অন্যায়ভাবে 100 দিনের কাজের টাকা আটকেছে, তাহলে আপনি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা করুন। আপনি সুপ্রিম কোর্টে মামলা। আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন। আপনি সন্দেশখালী শেখ শাহজাহানের মতো ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন। আপনি মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা চেয়ে কেন যেতে পারছেন না? আমরা বলেছিলাম যদি 100 দিনের কাজের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে গেছেন, আপনাকে বলছি মমতা ব্যানার্জি, আপনাকে একটা নয়া পয়সা খরচা করতে হবে না। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে এই মামলা লড়বে। করুন আপনি মামলা। কে আটকেছে আপনাকে? উনি করতে পারেননি মামলা, উনি যাবেন না সুপ্রিম কোর্ট, কেননা উনি জানেন 100 দিনের কাজের টাকা, কোটি কোটি টাকা চুরি করেছে তৃণমূলের লোকগুলো, কোটি কোটি টাকা চুরি করেছে বলে ওই টাকা আটকে পড়ে আছে। ক্ষমতা নেই ওদের মামলা করার, গোটা মুখে চুনকালি লাগবে। আমরা বলছি এই তৃণমূলের মধ্যে, বিজেপির মধ্যে এই ভাষণ দেওয়া, পাল্টা ভাষণ দেওয়া, প্রেস কনফারেন্স করা, টিভিতে বড় বড় বিবৃতি দেওয়া চলতেই থাকবে, চলতেই থাকবে। অনেক মিটিং হবে, অনেক মিছিল হবে, বাংলা থেকে অনেক বড় বড় নেতা প্লেনে করে দিল্লি যাবে। কিন্তু জানবেন আপনার 100 দিনের কাজ আর আগের মতো হবে না। এই চোরগুলো যতদিন আছে 100 দিনের কাজ বাংলায় ঠিক করে চালু হবে না, 100 দিনের বকেয়া টাকা পাওয়া যাবে না। আমরা বামপন্থীরা বলছি 100 দিনের কাজকে বাংলায় আবার নিয়মিত করা। 100 দিনের কাজকে কেন্দ্র যদি 100 দিন দেয়, রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ করাবে, এই দাবিতে লড়াই করা। এই কাজ আমরা বামপন্থীরা করেছি। যদি বাংলার বিধানসভায় আমাদের কণ্ঠস্বর পৌঁছয়, বাংলার পাড়ায় পাড়ায়, বুথে বুথে যদি বামপন্থীরা শক্তিশালী হয়, তাহলে আমরা পারবো, আমরা সেই লড়াই করব। 100 দিনের কাজকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার লড়াই। এবং তৃণমূল কংগ্রেসের যে চোরগুলো পয়সা খেয়ে বসে আছে, যাদের চুরির জন্য বাংলা 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে, সেই চোরগুলোর গলার ভেতর হাত ঢুকিয়ে সেই চুরির টাকা বার করার লড়াই আমরা বামপন্থীরা পাড়ায় পাড়ায়, বুথে বুথে, ব্লকে ব্লকে করতে চাই। তার জন্য আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান। আমাদের 3 নম্বর কথা, এই পূর্ব মেদিনীপুর জেলা, পাশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই অবিভক্ত মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। খালি গোটা বাংলা নয়, গোটা ভারতে এই মেদিনীপুর শিক্ষার মানচিত্রে 1 নম্বরে থাকা জেলা। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি এখনো চোখ বুঝলে দিনটা দেখতে পাই। তখন আমি ছাত্র আন্দোলন করি, এসএফআই করি। একটা রবিবার ছিল, পাঁশকুড়া একটা প্রোগ্রাম ছিল, এসএফআই একটা মিটিং ছিল। হাওড়া থেকে ট্রেন ধরে পাঁশকুড়ায় আসছি। রোববার দিন যে ট্রেনে এরকম ভিড় হতে পারে কল্পনা করতে পারিনি। ভাবলাম কি না কি একটা হয়েছে। পাঁশকুড়া স্টেশনে নেমেছি, প্ল্যাটফর্মে পা রাখার জায়গা পাচ্ছি না। যে কমপ্লেনটা নিতে এসছেন, এই পরিতোষ ইব্রাহিমরা তখন ছিল, ওরা বাইকে করে নিতে এসছে। স্টেশনের বাইরে থেকে বাইকে করে পার্টি অফিস অব্দি যেতে পারছি না, রাস্তায় এমন ভিড়। ইব্রাহিমদেরকে, পরিতোষদেরকে জিজ্ঞেস করলাম আজকে রোববার এরকম কাতারে কাতারে ভিড় কেন? বললো আজকে এসএসসির পরীক্ষা। এসএসসির পরীক্ষা হচ্ছে আমাদের মেদিনীপুর জেলা। এসএসসি পরীক্ষা মানে দুর্গাপুজো, কালী পুজোয় রাস্তায় যা ভিড় হয় তার থেকে বেশি ভিড় হয় আমাদের মেদিনীপুরের টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষার দিন। ঘরে ঘরে ছেলে মেয়েরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে, প্রাইমারি টেটের পরীক্ষায় বসে। আর সেই মেদিনীপুরের আজকে সেই বাংলার অবস্থা দেখুন।